গল্পটি শুরু হয় একটি হন্টিং দিয়ে। বাজার থেকে যেখানে আমরা একটি পরিবারকে দেখি যাদের নীরবতা প্রয়োজন, জিনিসপত্র সংগ্রহ করা হচ্ছে। এই মানুষগুলো অনেক, তারা একে অপরের সাথে কথা বলতে খুব ভয় পেত, করতে পারলেন না। শুধু একে অপরে তারা ব্যাখ্যা করছিল। সর্বোপরি এমন কিছু ছিল যা তারা আমি চুপ করে থাকতে বাধ্য হলাম। এই পরিবারের নেতা হলেন লি এবং তার স্ত্রী, নাম ইভেলিন। এখানে তার বড় মেয়ে রিগ্যান, যারা শৈশব থেকে শুনতে পায় না, এবং তাদের দুই ছেলে রয়েছে, মার্কাস এবং বো। বইয়ের বয়স ছোট হয়, যে কারণে আরও কিছু বুঝতে পারা যায় না। এটি উপরের আলমারিতে একটি খেলনা রকেট দেখছে। যত তাড়াতাড়ি রকেট, যদি সে রকেটটি তুলতে চায় তবে এটি তার হাত নিচ থেকে পড়ে যাওয়া। এটা সবাই দেখছে। শ্বাস-প্রশ্বাস গলায় আটকে যায়। কিন্তু রেগ্যান দ্রুত সময় মতো খেলনা রকেটটি উৎক্ষেপণ করেন। এটি প্রত্যেকের জীবন রক্ষা করবে। লি অঙ্গভঙ্গি করে সবাইকে বুঝিয়ে দেন যে সন্ধ্যা হয়ে যাবে। তা হল, আমাদের খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তা না হলে আমরা বিপদে পড়ব। তারপর তাদের 4 বছরের ছেলে আবার একই খেলনার রকেট থেকে উদ্ধৃত হচ্ছে। এই ঘটনা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ এই রকেটটি ব্যাটারি দ্বারা চালিত হতে যাচ্ছিল। যত তাড়াতাড়ি এটি চালু করা হয়, এটি শব্দ করতে পারে। আপনারটা নিয়ে নিন। সে তার ছেলের হাত থেকে রকেটটা নিয়ে ব্যাটারিটা নিয়ে নিল, নামিয়ে টেবিলের ওপর রাখল। তারপর তিনি সবাই বাড়ি চলে গেছে, কিন্তু সেই বারবার রকেটটি সঙ্গে নিয়ে যাওয়ার জন্য জোর করছিল। তাই রিগান এছাড়া শান্তভাবে তার হাতে ব্যাটারি সহ রকেট, এবং সে দোকান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই শিশুটি রকেটের ব্যাটারিও তুলে নেয়। এরপরে এটি 4টি লাইনে বাড়ি যায়, পাশ দিয়ে বেরিয়ে গেল। তাহলে আমরা দেখব একটা শহর যা কখনো আলোয় জ্বলতে পারে না, গাড়ি আর মানুষের আওয়াজে ভরা থাকে। আজ শহরটি সম্পূর্ণরূপে এটি অন্ধকার এবং অন্ধকারে আবৃত। এখানে আছে মানুষ অনেক দূরে, কিন্তু পাখির আওয়াজ শুনতে পায় না। সব জায়গায় একটা ভয়ঙ্কর সি আছে। নীরবতা বিরাজ করছে। সারা পৃথিবীতে এখন বেঁচে যাওয়া অন্তত 5 জন মানুষও জড়িত। এখানে আমরা দেখছি যে তিনি লাইন থেকে তার বাড়ি পর্যন্ত বালি রেখেছেন। ঘটেচার এই লোকেরা খালি পায়ে হাঁটছে, যাতে কোনো পদক্ষেপ না থাকে। সেখানে নিরুষ্পব রেগানের পিছনে ছিল এই রকেটটি। এতে সে খুব খুশি হয়েছিল। সেই সময় বো রকেটের মধ্যে পড়ে ব্যাটারি, এবং এটি চানু, যাতে এটি গান বাজতে শুরু করে। রেগান শুনতে পারল না, তাই তার কণ্ঠে মনোযোগ করুন গেল না। কিন্তু যখন লিও এভেলেন তাকে মেয়ে যায়, কথাটা শুনে দুজনে অবাক। তারপর হঠাৎ জঙ্গলের বাইরে বন্দুকের পয়েন্টে একটি ভয়ঙ্কর দানব দৌড়াচ্ছে। সে বয়ের দিকে এগোতে শুরু করে। দ্রুত খেলা বন্ধ করার জন্য দৌড়াচ্ছে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছিল। তিনি মিস্টার বোকে সঙ্গে নিয়ে যান, আর তারপর আমরা পেয়েছিলাম 1 বছর পরে প্রদর্শিত হয়। লি এবং তার পরিবার পরিস্থিতির সাথে মানিয়ে চলতে শিখেছে। লিয়ের নিজের বাড়িতে একটি গবেষণা কক্ষ তৈরি করা হয়েছিল, যেখানে তার কাছে সেই দানব সম্পর্কে সমস্ত তথ্য ছিল। অর্জিত হয়েছে এখানে আমরা যাকে ধীর গলার সহ ভয়ঙ্কর দানবকে কয়েক কিলোমিটার দূর থেকেও শনাক্ত করা যেত। আচ্ছা, ভালো ব্যাপারটা হলো তিনি মনাসে শেষ করেছেন। তারা একটা অন্ধ ছিল, কিন্তু তাদের কথা শোনার ক্ষমতা। তারা এত দ্রুত ছিল যে তারা বাতাসে উড়ছিল, কম্পন এবং এমনকি দ্রুতম শব্দ আমি তা অনুভব করতে পারতাম। যদি কেউ গুরুতর, আপনি যদি শ্বাস নেন, তাহলেও আপনি এটা অনুভব করবেন। মনাসে বজ্রপাতের গতিতে তার দিকে ছুটে যেত লোকটি, এবং কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যেত। পাশাপাশি এই দানবগুলো এটি লোহার থেকেও শক্তিশালী ছিল, যা বন্দুক এবং যে কোনো অস্ত্র দিয়ে তাদের গুলি করতে রক্ষা করছিল। এটি আসলে এখন থেকে 1 বছর প্রথমে এটি মনাসে স্পেসের এটি মেট্রয়েড ছিল, এসেছিল এই পৃথিবীতে। এতগুলো দানব এত দ্রুত যে অল্প সময়ের মধ্যে এটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এবং এই পৃথিবী থেকে প্রায় সমগ্র মানবজাতি নিশ্চিহ্ন হয়ে গেছে। এই দানবগুলোকে এড়ানোর একমাত্র উপায়, এবং এটি খুব শান্ত ছিল, যা ছিল তার পরিবারও তা জানত। তাই সে নিজেকে সম্পূর্ণ নিরাপদ করে তুলেছিল। তার বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, যাতে মনাসের তারা খবর পেতে পারে। সে সিঁড়ি বেয়ে ওঠে এবং পথে একটি বিশেষ জায়গায় এই ধরনের চিহ্ন করা হয়েছিল, যাতে সেই ক্র্যাচেরগুলো পা নড়াচড়া করতে পারছিল না। সে নিজের বাড়িতে একটি ভূগর্ভস্থ বাংকারও তৈরি করেছিল, যেখানে এটি দানবগুলোর উপর গবেষণা করছিল।
এটি ছিল ইয়াওজেন্তে ছিল, যেই অঞ্চলে মোট 3টি দানব রয়েছে। এখন লিওন মন্সের দুর্বলতা সম্পর্কে জানতে চেষ্টা করছিল, রেডিওর পাশাপাশি সারা পৃথিবীর কাছে সাহায্যের একটি সংকেত করবে না, কারণ লির মেয়ে এর আগে রেগেনের জন্য পাঠানো হচ্ছিল, কিন্তু এখন পর্যন্ত কেউ পরিবর্ধক তৈরি করা হয়েছিল। এটি নিচে নেমে আসে, কিন্তু যখন এই পরিবর্ধক কাজ করছে, বাহ্যিক জগতের কণ্ঠস্বর শুনিয়া তিনি আনন্দিত হইলেন। সে কাটতে শুরু করে এবং রিগেন তার সাথে ছোট ভাইকেও মিস করে। রিগান আজও আছে, ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। থেমে যায়। আমার মনে হয় সেদিন আপনি যদি আজ আপনার ভাইকে একটি খেলনা রকেট না দেন, তার ভাই বেঁচে আছে। রিগেনের বাবা কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করা আমি চেয়েছিলাম। তাই রিগেন তার বাবার ছিল ভূগর্ভস্থ অংশটি বাংকারের দিকে যেতে শুরু করে, কিন্তু বাবা তাকে থামিয়ে দেন। সে ঢুকতে অস্বীকার করে, কারণ 1 বছর আগে রিগেন্সে নিজস্ব লিটল ভাইকে খেলনা রকেট দেওয়ার ভুলের কারণে সে আর রিগনকে বিশ্বাস করে না। করুন, সে ভূগর্ভস্থকে ভয় পায়। বাংকারের মাইক্রোফোন, রেডিও এবং আরও অনেক এইসব জিনিস। যদি ভুল হয়, রেজিনের হাতটি এমন কিছুর সাথে সংযুক্ত হয়ে গেল যা শোনাচ্ছিল। যদি আমরা তা করি তাহলে আমাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে। হতে পারে পরের দিন তার ছেলে মার্কাস নদীতে মাছ ধরতে যাওয়া যা আছে। রিগেন তাদের সঙ্গে যেতে ইচ্ছা করেছিল। রিগেন লিকে অনুরোধ করেছিল, দয়া করে আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, কিন্তু সে তাকে সঙ্গে নিতে অস্বীকার করে। সে বলে ওর মা বাড়িতে একাই আছে, তাই আপনি বাড়িতে আপনার মায়ের যত্ন নেন, এটা রেখে দিন। যার পরে লি মার্কাসের সাথে নদীর পাশ দিয়ে বেরিয়ে গেল। রিগেনের জন্য এটা অনেক বেশি খারাপ বোধ করে এবং রেগে যায়। তাকে তার বাবা ভালোবাসে বলে মনে হয় না। এটা করুন। তাই সে ব্যাগ গুছিয়ে নেয়, ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেল। যেখানে মন্ত্রস তার ভাইকে হত্যা করেছিল এটা ছিল। সে তার ভাইয়ের কবরের পাশে শুয়ে পড়ে। সে কাঁদতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই সে রিগেনের চোখ ছলছল করে ওঠে। অন্যদিকে এলিন বাড়িতে আমি একাই থাকতাম। কিছুদিন পরে সে বেসমেন্ট থেকে কাপড় ধুয়ে একটি বস্তায় রেখে সেটা বের করা হচ্ছিল। কেবল তখনই সিঁড়িটি সেই বস্তায় একটি পেরেক আটকে গিয়ে সোজা হয়ে যায়। তিনি নিখুঁতভাবে তাদের পায়ের চিহ্নের দিকে নির্দেশ করা পেরেক এটা ছিল, কিন্তু সেটাকে দেখতে পায়নি। নেমা হয়েছে এবং মার্কাস মাছ ধরার সঙ্গে জড়িত ছিল। কিছু সময় তার ছেলে মার্কসকে একটি জলপ্রপাতের কাছে নিয়ে যাবার পর লি এসে তার ছেলেকে বলে, এখানেই আপনি কথা বলতে পারেন, কারণ জ্বরের তোমার কণ্ঠস্বরের কারণে তোমার কণ্ঠস্বর শোনা যাবে এবং তোমার কণ্ঠস্বর পৌঁছাতে পারে না। এখন আপনি খোলাখুলি কথা বলতে পারবেন। তারা দুজনেই জলপ্রপাতের কাছে বসেছিল। তারা কথা বলতে শুরু করে। মার্ক জিজ্ঞেস করে, বইয়ের মৃত্যুর জন্য কি রিগান দায়? আপনি কি বিশ্বাস করেন? লি এই বলে প্রতিক্রিয়া জানায় যে তিনি কারো সাথে যা ঘটেছিল এটা ভুল ছিল না, কিন্তু মার্কাস লিকে বলে যে রিগেন এখনও বইয়ের মৃত্যুর জন্য দায়। সে নিজেই থেমে যায়। অতএব আপনাকে পুনরুদ্ধার করতে হবে, আপনাকে বলতে হবে যে সেদিন কোনো ভুল ছিল না। একই সময় এলেন মৃত পুত্রের স্মরণে চোখের জল গড়িয়ে পড়ছিল এবং তারপর হঠাৎ তার কাছে একটি কলম এসে উপস্থিত হল। এর অর্থ হইল ডেলিভারির সময় তো এসে গেছিল। তার হাতের ছবির ফ্রেম দ্রুত বেসমেন্টে চলে যান মনে হলো, কিন্তু সিঁড়ি দিয়ে নামার পরই শীঘ্রই তার পা সেই ধারালো পেরেকের ওপরে পড়ে গেল। চলে গেলেন। ইলেন যন্ত্রণায় চিৎকার করে উঠলেন, কিন্তু তিনি কোনো আওয়াজ শুনতে পারলেন না। কিন্তু তার হাত তার ছেলের ছবির ফ্রেম এবং এটি পড়ে যায় এবং জোরে জোরে ভেঙে যায়। এভেলিনের পাও একই কাজ করেছিল। তিনি তাকে খাঁচা থেকে বের করে আনলেন। এই সময়কালে তিনি এতটাই ব্যথায় ভুগছিলেন যে তার মুখ একরকম লাল হয়ে গেছিল, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়েছিলেন। মুখ দিয়ে নিঃশ্বাস ফেলবে না, কারণ সে শব্দ করা মানেই নিজের মৃত্যু বুঝত। তিনি নিজে এসে আলো জ্বলিয়েছিল, তার বাইরে একটি লাল আলো জ্বলছিল। এখন তিনি ফেরো গেলেন, কিন্তু তারপরে তিনি যে এমন কিছু দেখেন যেটা তার গলায় শ্বাস আটকে যায়। আসলে দানবটি তার বাড়িতে পৌঁছে গেছিল। আসলে যখন এলিনের হাত থেকে ছবি ফ্রেমটি পড়ে গেছিল, তখন বন্দরায় মন্ত্রার কণ্ঠস্বরে শুনিয়াছিল, ভয়ের দেয়ালের পেছনে লুকিয়েছিল। অন্যদিকে লি এবং মার্কাস মাছ ধরে বাড়ি ফিরছিলেন। তখনই দূর থেকে সে বাড়ির চারদিকে তাকালে একটা লাল আলো জ্বলছে। লি বুঝতে পারলেন যে এলিন ঝুঁকিতে রয়েছে। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন। বেসমেন্টে লুকিয়ে থাকা ইভেলিন ভয় কাঁপছিল এবং যে মন্ত্র তাকে বাড়ির প্রতিটি কণায় খুঁজছিল। ঠিক তখনই বেসমেন্টে এলিন টাইমার পেল। এখানে ইলিন বিচক্ষণতার সাথে কাজ করেন এবং সেই টাইমারের মধ্যে কয়েক সেকেন্ডটা সময় নির্ধারণ করে একটি কোণে রেখে অন্য কোণে লুকিয়ে পড়ে। এটা যাওয়ার যাতে মহাশয় সেখানে আলোড়ন করে এবং তার অনুভূতি করে, এবং ধীরে ধীরে সে ঘটনার স্থলের দিকে পদচারণা করতে শুরু করে। তিনি ইলিনের খুব কাছেই ছিলেন। একটি হলো এলিনের লেবারের ব্যথা এবং দ্বিতীয়টি হলো দানবের ভয়। কিন্তু ইলিন নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে এবং পুরো নীরবতায় বসে থাকে। ঠিক তখনই টাইমারে একটা অ্যালার্ম বাজল।
সে দ্রুত সেদিকে এগিয়ে গেল, এই সুযোগের সদ্ব্যবহার করে দ্রুত এলিম বেসমেন্ট থেকে বেরিয়ে আসে। কিন্তু সে যতটাই প্রধান দরজার বাইরে হলো, তাতেই তার দেওয়া জানলার দিকে অন্যান্য মানুষকে ঘোরাঘুরি করতে দেখা গেল। এটা এখানে ঘুরে বেড়াচ্ছে, তাই এভেলিন এখানে, কিন্তু সেটা দেয়ালে লুকিয়ে রাখা হয়েছিল। অন্যদিকে লি মার্কাস দূর থেকে সব দেখছিল। বুঝতে পারেন, যদি আমি আমার স্ত্রীকে বাঁচাতে আসি তাহলে আমরা দুজনেই মরে যেতে পারি, কারণ দানবের শরীর খুব শক্ত। কিন্তু তাই এলেনাকে শুরু করেছি। লি দ্রুত মার্কাসের দিকে ফিরল। তাকে মশালকে দিয়েছিলেন এবং দ্রুত রকেটটি জ্বালিয়ে দিয়েছিলেন। বাড়ি থেকে পালাতে বলে এটি ইতিমধ্যে সেখানে স্থাপন করা হয়েছিল, যার মধ্যে এরপর মার্কাস দ্রুত রকেটের দিকে দৌড়ে যায়, বেরিয়ে এলো। অন্যদিকে এভলিন উপরের তলায় বিদ্যমান বাথটাবে দৌড়ে, এটি খুব বেশি ছিল, সমস্যায় পড়লাম এবং এখন এটি আরও দীর্ঘ। বাচ্চাটাকে থামাতে পারলাম না। সেই শুধু একটি শিশু, সে তার সন্তানের জন্ম দিতে যাচ্ছিল। সে মনিরের আওয়াজ অনুভব করল, বাথরুমের কাছেই ছিল। ইলিনের বোঝার এখন বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছে। তখনই মার্কাস রকেট নিক্ষেপ করে, যার ফলে আকাশে একটি জোরি শব্দ দিয়ে আগুনের শিখা শুরু হয়ে যায়। এখানে তিনি যা শুনেছেন তা সারাই অ্যালেন। তিনি দ্রুত শব্দ থেকে দূরে চলে যান এবং একই মুহূর্তে লিন জোরে চিৎকার করে ব্যথাটা চেপে ধরল, পড়ে যায়, যার শব্দ রকেটের শব্দে ডুবে যাচ্ছে। রকেট এবং আলোর শব্দ দূরে রিগানো বাড়ির পাশ থেকে দেখে বেরিয়ে আসে। একটু পরে বন্দুক, তিনি ঘরের ভিতর প্রবেশ করিলেন। তিনি দেখেছেন যে সিঁড়িতে রক্তের দাগ ছিল। ঘটেছে, তিনি সেই লক্ষণগুলি অনুসরণ করছেন বাথরুমে ঢোকার ব্যবস্থার জন্য। তিনি সেখানে পৌঁছন। সে দেখতে পায় যে টাবটি রক্তে লাল। সে বুঝতে পারে এভেলিন ওই দানবের শিকার করা হয়েছে। তিনি সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকেন, কিন্তু তারপর কেউ একজন বাথরুমের কাচের উপর হাত রাখা হয়েছে। আলী ছাড়া আর কেউ ছিলেন না। এভেলিন নিজেকে এই কঠিন পরিস্থিতিতে খুঁজে পেয়েছিলেন। তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। এভেলিনের কাছে, বেঁচে থাকুন, চোখ খোলা রাখুন, চলে গেলেন। শিশুর কান্নার আগে সঙ্গে সঙ্গে এলিন ও শিশুটিকে তুলে নিয়ে যাওয়া হয়। ঘরের নিচতলায় নিয়ে আসা হয়, যেখানে শিশুর জন্য সাউন্ড প্রুফে বক্স তৈরি করা হয়েছে। কিন্তু বেসমেন্টে প্রবেশ করতে শিশুটি কাঁদতে শুরু করে। এই কথা শুনে মনির দ্রুত তাদের দিকে এগিয়ে আসে। লিকে দ্রুত ভূগর্ভস্থ ঘরে ঢুকতে দেখা গেল। একটি পুরো গদি দিয়ে দরজা ঢুকান এবং ঢেকে দেওয়া হয়েছে। অবিলম্বে শিশুটির মুখে একটি অক্সিজেন মাস্ক পরুন এবং বাক্সে লক করুন। তার কান্নার শব্দ বন্ধ করতে গেলেন। দুইজনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। লি তার স্ত্রী এভেলিনকে যা বলে তা হল, আমি এই নির্মাতাদের দুর্বলতা জানি। আমি শীঘ্রই তাদের জন্য একটি সরঞ্জাম প্রস্তুত করে রাখব। আমি আমাদের এই একটি সৃষ্টি করতে যাচ্ছি। আপনি এটা নষ্ট করতে পারবেন না। অন্যদিকে রিগান বাড়ি ফিরছিল। তখনই সে ক্ষেত্রগুলি ঘরের মাঝখানে একটি আলো জ্বলছিল। দ্রুত রেগিন করুন। সে আলোর কাছে যেতে শুরু করে, কিন্তু এই বিষয়টি সম্পর্কে অসচেতন ছিল যে একটি মনসার, সে তার পিছন পিছন হাঁটছিল। যেমনই মনসার রেগানকে হত্যা করার জন্য সে এটাই করেছিল। খুব কাছে এসে তখন হঠাৎ রেগানের কান মেশিন থেকে একটি ধারালো আর দ্রুত ফ্রিকোয়েন্সি সে চলে যেতে শুরু করে। এই তীক্ষ্ণ কণ্ঠে মোহমানি কাঁপতে শুরু করে। এমন আওয়াজ মনসারের কানের ভিতরে সুইয়ের মতো খোঁচাতে হয়। অনেকক্ষণ ধরেই আওয়াজ সেখানে এমন দ্রুত বেরিয়ে আসতে অপেক্ষা করতে পারে না, পালিয়ে যায়। এটা রিগানের কানের শব্দ, কিন্তু দৈত্যটি সেখান থেকে বেরিয়ে আসার সাথে সাথেই পালিয়ে গেলে রিগানের কানের ব্যথা থেমে যায়। কিন্তু রেজিনা বুঝতে পারেনি যে অবশেষে তার কানের যন্ত্র কেন এমন করল। সে এই আলোর দিকে খুব বেশি মনোযোগ না দিয়ে পৌঁছে যায়। তখনই সে আলো দেখতে পায়। সেখানে একটি মশাল ছিল। রেগান সেই মশালটা বের করার সঙ্গে সঙ্গে সে তার হাতটা উঠিয়ে ফেলে এবং হঠাৎ কেউ তার হাতটা ধরে ফেলে। ধরা পড়ে যায়। সে আর কেউ নয়, মার্ক। আতঙ্কে সে এখানে লুকিয়েছিল। বোনকে দেখে মার্কাসের ভয়ে চলে যায়। সে রেগানকে বলে যে আমি ঝোপঝাড় তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। আপনার মনিরও পিছনে ছিলেন, কিন্তু ঠিকানাটা নয়। দৈত্যটি যখন আপনার কাছে আসে তখন নয়। হঠাৎ সে পালিয়ে যায়। রেগান এটা শোনার জন্য খুব বেশি ভয় পায়, কারণ সে জানে না যে মনসার তার পিছনে আসছে। অন্যদিকে এভেলিন তার সন্তানদের নিয়ে চিন্তিত ছিল। তাই সে লিকে বলে যে আমি ভয় পাচ্ছি। এখানেই দানবটি আমার সন্তানদের খেয়ে ফেলা। আপনি তো নিলেন না। আপনি শীঘ্রই আমার সন্তান খুঁজে বের করবেন। যার কারণে ভূগর্ভস্থ ঘর থেকে আমার স্ত্রী ও সন্তানকে নিয়ে আসা হয়। সে এখানেই প্রথমেই বিপদগ্রস্ত মনে হচ্ছে খুঁজছে, কিন্তু এখন দানবটিও সেখানে চলে গিয়েছিল। কিন্তু সে পুরো বাড়িটি ধ্বংস করে দেয়। করেছে যে জল সেখানে পাইপটিও ভেঙে যায় এবং জল সোজা নিচে চলে যায়। আমি একটি আন্ডারগ্রাউন্ড ঘরে যাচ্ছিলাম, কিন্তু তিনি পাত্তা দেননি এবং বাচ্চাদের নিয়ে মাঠের সন্ধানে বেরিয়েছেন। এই সময়ের কৌশলের মার্কাস আর রেগান শস্য সংরক্ষণ ট্যাঙ্কের ওপর লুকিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যাতে তার বাবা এই আগুন দেখে এখানে আসেন। আপনার বাচ্চাদেরও সেখানে নিয়ে যান। মনে হচ্ছে খুঁজছে। কিছুক্ষণ পরে জলের শব্দ এলেনের চোখ খুলে যায়।
তিনি দেখেছেন যে বৃষ্টিতে পুরো এলাকা প্লাবিত হয়ে যায়, জল যেন একটি বৃষ্টি, জল ওপর থেকে নেমে আসছে। এলেনের শিশুর বাক্সের দিকে তাকিয়ে, কিন্তু তা ধসে পড়ে। বাক্সটি খোলা ছিল, কিন্তু সেখানে শিশুর কোনো আওয়াজ ছিল না। এলেন যখনই বাক্সের কাছে আসতে শুরু করে, ঠিক তার সামনে একটি বাক্স ছিল। মনুষ্যের আবির্ভূত হয়। এভেলিনের দিকে খুব তাকিয়ে আমি আরও চঞ্চল হয়ে উঠলাম। এলিন ভাবলেন তাই হবে, মনসার তার শিশুকে খেয়ে ফেলেছে, কারণ এভেলিন বাক্সকে দেখতে পেত। এটা ছিল, কিন্তু বাক্সটি তার থেকে অনেক দূরে ছিল। বাক্সের ভিতরটা সে দেখতে পায় না। শিশুটি বেঁচে আছে কি মৃত, তিনি তা খেয়ে ফেলেন। তাই সে ধীরে ধীরে বাক্সকে বড় করতে শুরু করেছে। যখন সেই জলটি নিচে নামছে, তবে যখন এলেনের বাক্সের কাছে আসে, সে তার বাচ্চাকে দেখতে পায়। আমি চুপ করে বসে রইলাম, কিন্তু এটা মনসের অ্যালানের কাছে মৃত্যু ঘুরপাক খাচ্ছিল। যদি শিশুর কান্নার আওয়াজ, তার মৃত্যু নিশ্চিত। অন্যদিকে রিগান এবং মার্কাস তাদের বাবার জন্য অপেক্ষা করছে। এটা করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছিল। রিগান মনে করে যে বাবা তাকে বাঁচাতে পারেনি, আসবে। এখন সে একা বাড়ি যেতে চায়, কিন্তু মার্কাস তার বাবার ব্যাপারে নিশ্চিত ছিল। এটাই ছিল। মার্কাস তার বোনকে যেতে দেখে। সে থামাবার চেষ্টা করে, কিন্তু যত তাড়াতাড়ি সে তার বোনকে থামানোর জন্য অগ্রসর হয়, তাই সে সর্ষের ট্যাঙ্কির দরজা খুলে দিল এবং এটা ভিতরে পড়ে যায়। মার্কাসের পতনে গলার আওয়াজ কানে আসছে, যা যত তাড়াতাড়ি সে শুনতে পেল যে বাড়িতে মনসের অ্যালেন খোঁজাখুঁজি করে। সে সঙ্গে সঙ্গে সেই কণ্ঠস্বরের পিছনে ছুটল, পড়ে গিয়েছিল, যা অ্যালেনকে বাঁচিয়েছিল। কিন্তু এখন মার্কাসের জীবন সর্ষের ধারা ভর্তি জলাধারটি ছিল, জলাভূমির মতো, যার ভেতরে আটকে পড়া মার্কাসের মতো বেরোবাও কঠিন। যতটা মনে হচ্ছিল তিনি এর মধ্যে প্রবেশ করছেন। এখানে রিগান ট্যাঙ্কের দরজা ভেঙে তাকে সর্ষের মধ্যে ফেলে দেয় এবং নিজেকেও ট্যাঙ্কে নামিয়ে নেয়। মার্কাসও এটি সর্ষের মধ্যে ডুবে যেতে চলেছিল। রিগান তাকে ধরে ফেলেছে, কর তুলে নেয়, এবং এটি উভয় দরজা তাদের জীবন বাঁচাতে তাদের উপরে বসে পড়ে যাচ্ছিল। কিন্তু এই দুই আন্দোলনে মনসের শুনেছে, যে কারণে মহামান্য একটি ট্যাঙ্ক দ্রুত একটি খামারের মধ্য দিয়ে বাড়ছে। মনসের দ্রুত ট্যাঙ্কের দিকে তাকিয়ে এটা বোঝা যায় যে তার দুই সন্তান সর্ষের ট্যাঙ্কির কাছে আছে। রিগান মার্কাসের জীবন বাঁচিয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, কারণ এত শোরগোলের পর মৃত্যু আসে। তিনি দ্রুত তাদের রেখে এগিয়ে গেলেন। পরের মুহূর্তে সেও ট্যাঙ্কে ঝাঁপ দেয়। তিনি যত তাড়াতাড়ি, তারা উভয়ে হত্যা। রিগানের কানের মেশিনটি দ্বারা শুধুমাত্র একবার বৃদ্ধি করা হয়েছে এমন সময়ে একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল। এই আওয়াজটা সেই দানবের জন্য অনেক ব্যথা ঘটে। তাদের হত্যা না করে বেরিয়ে আসে। রিগান ও মার্কাসের মৃত্যু মুখ থেকে এবং ট্যাঙ্কের বাইরে চুল বেরিয়ে এলো, এমনকি তাদের খোঁজতেও বেরিয়ে এসেছিল। সে তার সন্তানদের নিরাপদে রাখছে, দেখে খুব ভালো লাগলো। এই সময় এলেন পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। তখনই বুঝতে পারে যে সে এখনও মনসের এখানেই আছে। তিনি সন্তানদের অবিলম্বে গাড়ির সামনে সরান এবং নিজে একটা কুড়াল তুলে চারিদিকে দৌড়াতে শুরু করে। কিন্তু এটা তার সৃষ্টি, এটি ওপরে হটে। যত তাড়াতাড়ি ফিরে গেল, দুনাবটি তাকে তার পায়ে দেখে, মেরে ফেলে দাও। তার বাবার কাছে বিপদে মার্কাস এর কণ্ঠস্বর মনে হয়। মার্কাস মনসের কণ্ঠস্বর শুনতে পেয়েছে, তথা স্থানটিও পরিচিত। সেই মহামানব এখন মার্কাস এবং রিগানের দিকে এগিয়ে যাক, কিন্তু তারপর আবারও রিগানের কানের মেশিনটি ফ্রিকোয়েন্সি পড়তে শুরু করে। সেই কণ্ঠস্বর রিগানেরও তান ছিল, তাই রিগান তার কানের মেশিনটি বন্ধ করে দেয়। কিন্তু এটা তার সবচেয়ে বড় ভুল ছিল। এই মেশিনের ফ্রিকোয়েন্সি একই ফ্রিকোয়েন্সি হতে যা মনসের একটি দুর্বলতা ছিল, যা সে সহ্য করতে পারছিল না। কিন্তু অজানায় রিগান মেশিনটি বন্ধ করে একটা আত্মহত্যার ডাক দেয়। পরের মুহূর্তে গাড়ি হোঁচট খেয়ে মার্কাসের কাছে পৌঁছাতে চেষ্টা করতে লাগলো। এ সময় এলেন এসেছিল। সে তার সন্তানদের বিপদে দেখেছে, বুঝতে পেরেছিল সে কখনো মনসের সাথে লড়াই করতে পারবে না। আপনি দোনাবকে হত্যা করতে পারবেন না। এখন সে তার একমাত্র উপায় ছিল। তিনি রেগানকে পেয়েছিলাম, বলেছিলাম যে আমি অনেক বেশি ভালোবাসি। আমি কখনো তোমায় বউয়ের মৃত্যুর জন্য দুজনের বিরুদ্ধে অভিযোগও আনা হয়নি। তুমি আমার কাছে কিছুই নয় হতে পারে। তারপর জোরে জোরে কাঁদতে শুরু করে। এই কথা শুনে সে দৌড়ে মনসের দিকে যায় এবং মুহূর্তেই শেষটা ছেড়ে ফেলে। রিগান তার বাবার মৃত্যু দেখে খুব দুঃখ পেয়েছিল। এটি আরও বেদনা, কারণ এটির প্রথমের মতো মনে হচ্ছিল না বাবা তাকে ভালোবাসতে না, কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে সে ভুল ছিল। কে হত্যা করার পাশে মনসের ছেড়ে যাচ্ছিল।
অন্যদিকে এলেন সব রিগান সিসিটিভির মাধ্যমে হ্যাকে জিনিস দেখছিল। আমার ভাইয়েরকে নিয়ে গাড়ি স্টার্ট করার সময় হয়েছে, সে ঘরে ফিরে আসে। এলেন তার সন্তানদের কাছে যতই তাড়াতাড়ি আমি তা দেখলাম, আমি আমার বুকে রেখে দিলাম। তখন এলেন আবারও দয়তবটিকে দেখতে পেল, এটি তাদের দিকে আসছে। এরপরে লোকজনরা তাড়াতাড়ি ঘরে ঢোকেন। কোথায় মার্কেস এবং রিগান তাদের ছোট ভাইয়ের দিকে তাকিয়ে আছে। রিগান দেখতে পায় যে তার বাবার ককলিয়ার ইমপ্ল্যান্টের জন্য আপনি কত পরিশ্রম করেন, কিন্তু ছিল এখন তিনি তার বাবার জন্য অনেক বেশি মিস হচ্ছে মনে হচ্ছে। একটু পরে মনসের ধার ঘরে ঢুকলেন। এলেন এখানে বন্দুক ঘরে ওর পাশেই দাঁড়ালেন। এলেনের একটা বন্দুক আছে, কিন্তু তিনি জানতেন যে তার শটটি মনসের ঘনককের কোনো ভুল নেই। হতে পারে তাই এখন তারা তাদের মৃত্যু পেয়েছে, আমার চোখের সামনেই ছিল। কিন্তু মনসের এবং ওনাদের মারার জন্য এগিয়ে যাওয়ার সময় রিগনের কানে হঠাৎ আঘাত হতে শুরু করে। কিন্তু অন্যদিকে তিনি দেখেছেন যে লোকটিও হঠাৎ কাঁদতে শুরু করে, অর্থাৎ তখন রিগনের কানে ব্যথা করতে শুরু করে। অন্যদিকে সেই দোনাবটিও অনেক বেশি অস্বস্তি বোধ করতে লাগলো। রিগান বুঝতে পারে তার কানেই যে যন্ত্র আছে সেই তার বাবা তাকে এই মানসিওর দি বানিয়েছিল, কোনো সংযোগ নেই। তখনই রিগানের মনোযোগ বাবার গবেষণায় গিয়েছিল, যা রিগান জানতেন তার কানের মেশিন থেকে বেরিয়ে আসছে। এটি দৈত্যটি আমার কাছে আসে, আমার কানে ঝামেলা হয়েছিল এবং এই মনসের সেখান থেকে পালিয়ে যাচ্ছে দানব তাদের হত্যা করার আগে। দান করুন। রেগান দ্রুত তার কানে ঢুকল। কোকলিয়ার ইমপ্লান্টের শক্তি আরও বেড়ে দেয়, ফলে উচ্চ ফ্রিকোয়েন্সি। আচমকা আওয়াজটা কানে আসতে শুরু করে। এটি একটি উচ্চ ফ্রিকোয়েন্সি বলে মনে হয়েছিল। সেই দানবের সারা শরীর জুড়ে সূচের আওয়াজ আপনি স্পর্শ করছেন। রিগনের মাও এখানে বুঝতে পারে। এই সমস্ত বিস্ময়কর নারকোলে ছোবরা ইমপ্লান্ট আছে, কিন্তু শক্তি বাড়িয়ে রিগনের কান আমি আরও সমস্যায় পড়লাম। সেই জন্যেই রিগান বিজ্ঞতার সাথে কাজ করেছিলেন এবং একটি মাইক্রোফোন দিয়ে সেই কানের মেশিনে আঘাত করুন শব্দতরঙ্গে ফ্রিকোয়েন্সি দেয়, আর এটা আরও দ্রুত করা যাবে। এখন সেই দানবের ব্যথা আরও বেড়ে যায়, আর তার মাথার খুলি ভেঙে যায়। দরজা নিজে খুলে গেল। বর্ম মুখ খোলার সঙ্গে সঙ্গে সে দেখতে পায় সরাসরি তার মুখে ছোট